আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়াল তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 1.2 এর অঙ্কগুলো 10 নম্বর কোশ্চেনটি লক্ষণীয়। আমরা চেষ্টা করব বাকি সবগুলো সলভ করে দেওয়ার জন্য। তো শিক্ষার্থীরা, এখানে দেখো, এই যে 10 নম্বর কোশ্চেনটি দিকে দেওয়া আছে, বলছে, এখানে আমি একটু মার্কিং করে দেখাচ্ছি। দেখো, এই একজন কৃষক বাগান করার জন্য উনি 595টি চারা গাছ কিনে আনেন। বাগান করার জন্য গাছ কিনে আনেন। প্রত্যেকটি চারা গাছের মূল্য 12 টাকা। দুইটা বিষয় তথ্য বলা হয়েছে। উনি চারা গাছ কিনেন কত? এই 595, এবং চারা গাছের মূল্য 12 টাকা। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। বলছে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে। তাহলে দেখো, বিষয়টা একটা চারা গাছের মূল্য 12 টাকা, উনি কিনছে 595টি। আমরা এটা ঐকিক নিয়মের মাধ্যমে খুব সহজেই অঙ্কটা সলভ করতে পারি। আসো, ক নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করতেছি। ক নাম্বার কোশ্চেন দেওয়া আছে, এখানে একটি চারা গাছের মূল্য 12 টাকা। এখানে একটি চারা গাছের মূল্য 12 টাকা ছিল, তাই আমি এটা লিখতে পারছি এই যে একটি চারা গাছের মূল্য 12 টাকা। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা নিয়ে প্রবলেম হওয়ার কিছু নেই। তাহলে কতটি চারা গাছ কিনছে? 595টি। তাহলে বলতেই পারি, সুতরাং 595টি চারা গাছের মূল্য, আমরা এটা যদি এখানে এই গুণ করি, গুণ করলে মান হচ্ছে 7140 টাকা। তাহলে সুতরাং আমরা বলতে পারি চারা গাছগুলো কিনতে তার খরচ হয়েছে 7140 টাকা। আশা করি তোমরা ক নাম্বার কোশ্চেনটি বুঝতে পেরেছো এবং সহজভাবেই শিখতে পেরেছো। এবার আমরা 2 নাম্বার কোশ্চেনটি দেখব। বলে দেওয়া আছে, বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে? অর্থাৎ বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি অবশিষ্ট থাকবে। সব দিক দিয়ে সমান সংখ্যক হওয়ার জন্য, আমি এই স্ক্রিনে কোশ্চেন দেখো, এই সব দিক দিয়ে সমান হওয়ার জন্য বাগানটা কিন্তু এমন হয়, স্কোয়ার হয়। মনে করো সব দিক দিয়ে সমান গাছ লাগালে, এই এখানে সমান সমান গাছ যদি সব দিক দিয়ে লাগায়, তাহলে এটা হয়ে যাবে কি? এটা হবে একটি স্কোয়ার। তাহলে মানে বর্গ। তাহলে আমরা এখানে কি করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। দেখবো কয়টি লাগা থাকে এবং বর্গের পর যেটা থাকে এটা অবশিষ্ট হয়ে যায়। তো এই অনুযায়ী আমরা খ শুরু করতেছি। খ এর প্রথমে যে শুরুর কাজ করব, আমরা লিখে ফেলবো এইটার বর্গ নির্ণয় করব, কারণ আমাদের গাছ কিনছিলাম আমরা কত? এই 595টি। এখন এটা আমরা বর্গমূল করব। বর্গমূল তোমরা বোঝো, তোমরা তাও তোমাদের সুবিধার্থে আমি এখানে একটু দেখাচ্ছি। এই ধরো, এখানে এই কোশ্চেনটাই এখানে জাস্ট সলভ করে বোঝানো। দেখো, প্রথমে এই জোড়া জোড়া টান দিতে হয়। এখানে যেহেতু জোড়া নেই, তাই সিঙ্গেল, তাই এইভাবে টান দেবা। টান দেওয়ার পর তার সমান বা তার চেয়ে কম, তাহলে আমরা 2 নিলে 2 দুগুণে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4। তারপর আমরা বিয়োগ করে এই লিখে ফেলি এবং এই পাশে একটা টান দিই। ঠিক এই যে 2, তার দ্বিগুণ এখানে লিখতে হয়। তো তার দ্বিগুণের এখানে আমরা যদি লিখি, দ্বিগুণ হয় কত? এখানে হচ্ছে এই 4। এবার 4, তারপর এই এক জোড়া নামাবো, হয় 195। এখন ঠিক 4 এর সাথে এমন একটি সংখ্যা গুণ করব যেটা গুণ করলে তার সমান বা তার থেকে ছোট হয়। তাহলে আমার 4 4 16, আমরা বলতে পারি 16। এই 4 4 16 কে 17 হাতের 1, 17 176। দেখো, এটা খুব কাছাকাছি, তাই 4 দ্বারা গুণ করলে, তাহলে এখানে 4 লিখে ফেলবা, এটা হয় 176। এখানে যদি বিয়োগ করলে থাকতেছে 19। শিক্ষার্থীরা, এই অঙ্কটাই আমি এখানে সলভ করে দেখিয়েছি। অর্থাৎ দেখো, স্কোয়ার হওয়ার জন্য কিন্তু সব দিক দিয়ে ঠিক 24টি করে গাছ লাগানো হয়েছে। লাগানোর পরও কিন্তু আমার কতটি? 19টি চারা অবশিষ্ট রয়ে গেল। তাহলে আমরা এখান থেকে বলতেই পারি, অর্থাৎ এই চারা গাছগুলো যদি হয়, তার কত? 19টি চারা অবশিষ্ট রয়ে যাবে। তাহলে আমরা এই ফাইনালি যে কথাটা বলতে পারি এখানে, এই সুতরাং বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর 19টি চারা গাছ অবশিষ্ট থাকবে। আশা করি এই অংশটা না বোঝার তেমন কিছু নেই, সহজ একটি কোশ্চেন। এবার আমরা সর্বশেষ যে সৃজনশীলের যে গ নাম্বার কোশ্চেনটি, এটা হচ্ছে খরচের টাকার, লক্ষ্য করো, এই খরচের টাকার সংখ্যা ও চারা গাছের সংখ্যার বিয়োগফলের সাথে, অর্থাৎ খরচের টাকা হচ্ছে এই অংশটা এবং এই বাগানের এই চারা গাছের সংখ্যা হচ্ছে এই অংশটি। এই দুইটা বিয়োগ করলে, লক্ষ্য করো, সংখ্যার বিয়োগফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে
যোগফলটি পূর্ণবর্গ হবে। এই কারণে আমরা বর্গমূল নির্ণয় করব, আগে আমরা বিয়োগ করব, বিয়োগ করে তারপর আমরা বিয়োগফলটাকে বর্গমূল করে যেটা 1 আছে তা অবশিষ্ট নিয়ে চেক করব। তো আমরা এখানে এই যে কোশ্চেনটা আছে, আমরা প্রথমে এই গ নাম্বার কোশ্চেনটা শুরুর জন্য আমাদের ক হতে যে টাকাটা পেয়েছি ৭,১৪০ টাকা এবং চারা গাছের সংখ্যা ৫৯৫টি, এই দুইটা বিয়োগফল নির্ণয় করলাম হচ্ছে ৬,৫৪৫ টাকা। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো। ক হতে খরচের টাকা পেলাম এবং চারা গাছের সংখ্যাটা প্রশ্ন দেওয়া ছিল ৫৯৫টি। তো এখন আমরা ৭,১৪০ থেকে ৫৯৫ বিয়োগ করলে এই ৬,৫৪৫ হয়। আমরা এখন এটাকে বর্গমূল করে দেখব এটা কি হচ্ছে। দেখো এখানে এই বর্গমূল করার জন্য আমরা এখানে জোড়া জোড়া নিলাম। আশা করি তোমরা এখানে দেখতে পারতেছো। এই তাও তোমাদের সুবিধার্থে পাশে আমি একবার বর্গমূলটা দেখিয়ে দিচ্ছি। এই জোড়া জোড়া নিলাম, তারপর এখানে টান দিলাম, এখানে এই ৮ নেব, ৮ ৮ 64 লিখলাম, বিয়োগ করলে থাকতেছে ১, এই পাশে টান দেব আর এখানে এক জোড়া নামাবো ৪৫, এই ৮ এর দ্বিগুণ এখানে হবে, ৮ এর দ্বিগুণ হচ্ছে ১৬, এই ১৬ লিখলাম। এই আশা করি বুঝতে পারছো, ৮ এর দ্বিগুণ ১৬, আমরা ১৬ লিখলাম। ১৬র সাথে আমরা যদি ১ গুণ করি, লক্ষ্য করো ১ গুণ করলে ৬১ হয়ে যায়, অর্থাৎ ১ গুণ করলে ১৬১ হয়, এটা বড় হয়ে যায়, তাই আমরা এটা নিতে পারবো না। ১৬র সাথে আমরা তাহলে ০ দিয়ে দেখি, ০ গুণ করলে ০ হয়, তাই এই মানটা নেওয়া যায়। তাই এখানে ০ দিলাম, ০ দিলে এটা হয়ে যায় ০। তো ০ যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে হচ্ছে তোমার ১৪৫ থেকে যায়, অর্থাৎ এই ০টা কিন্তু এখানে দেবো, যেটা এই ০টা এখানে, অর্থাৎ এই কাজটা। তো দেখো এটা আমার কিন্তু এই অঙ্কটা এখানে রয়ে গেল। পাশেই আমরা এখানে এটা সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখিয়েছি, এই অংশটাই এখানে বুঝিয়ে দিয়েছিলাম। আশা করি এখন আমরা এই যে অবশিষ্ট পেলাম, এই অবশিষ্টটাকে আমরা এখানে পূর্ণবর্গ করতে হলে আমার একটা কাজ করতে হবে। এই যে ৮০, এই ৮০ তার সাথে আমার যোগ করতে হবে ১, ১ যোগ করলে হচ্ছে ৮১। আশা করি বুঝতে পারছো। ৮১কে আমরা যদি বর্গ করি, বর্গ করলে পূর্ণবর্গ, তাহলে আমি ৮১ ইন্টু এই ৮১, তাহলে আমাদের এই যে মানটা ৮১কে যদি আমি কাউন্ট করি, তাহলে দেখো আমার মান হয়েছে যে ৬,৫৬১ হয়, অর্থাৎ এই ৬,৫৬১ হয়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই ৬,৫৬১, এখন আমার মূল কাজ হবে আমি ৮১, এই ক্ষুদ্রতম সংখ্যাটা কোন ক্ষুদ্রতম সংখ্যা হবে, সুতরাং আমরা বলতে পারি এই যে প্রশ্নে এই ক্ষুদ্রতম সংখ্যা চেয়েছে, এই ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আমার এই ৬,৫৬১ থেকে আমি বিয়োগ দেব আমার এই যে মানটা ৬,৫৪৫, বিয়োগ করার পর আমার যা থাকে, দেখো আমার বিয়োগ করলে থাকে হয় ১৬, অর্থাৎ এই যদি আমি সংখ্যার সাথে ১৬ যোগ করতাম তাহলে আমার এটা হয়ে যেত ৬,৫৬১, তখন তার ৮১ বর্গ হয়ে যেত। অর্থাৎ এই ৬,৫৪৫ এর সাথে আমি যদি ১৬ যোগ করতাম তখন তা কি হতো বলতো, তখন তা পূর্ণবর্গ হতো এবং সংখ্যাটি হতো কত বলতো, এই ৬,৫০০ এই এক, লক্ষ্য করো ৬,৫০০ হয়ে যেত, তখন এটা হতো আমার এই ৮১ বর্গ। শিক্ষার্থীরা আশা করি আলোচনা অংশটি বুঝতে পেরেছো। আবার আমরা তারপরে কোশ্চেন চলে যাচ্ছি। শিক্ষার্থীরা এবার দশমিকের বর্গমূল আমরা এখানে সলভ করব। ১১ নাম্বারটি আমরা সবগুলো কোশ্চেন ক্রমান্বয়ে দেখাবো, না বুঝলাম আমাদেরকে কমেন্টস করবে, চেষ্টা করবো সহজে বোঝানোর জন্য। এটা দুই রকমে করা যায়, আমি একটু দেখাচ্ছি। দশমিক তুলেও করা যায়, ভাগ প্রক্রিয়া করা যায়। আমি আগে দশমিক তুলে করতেছি। মান দেওয়া আছে এখানে, দেখো এই 0.36। আশা করি এটা বুঝতে পারছো। এটাকে দশমিক তুললে দশমিকের জন্য হচ্ছে ১, এখানে ২ অঙ্ক, ২টা শূন্য, আর এই দশমিক উঠে যায়, এই ৩৬ হয়। এবার আমরা বর্গমূল যেহেতু করব, দেখো পরবর্তীতে আমরা এই বর্গমূল, সুতরাং এই 0.36 এর বর্গমূল, এত বর্গমূল হবে এই ৩৬ এর বর্গমূল, আর এখানে হবে এই ১০০ এর বর্গমূল। একবার বুঝে নিও, আমি নর্মাল ভাবে দেখাচ্ছি।
36 কে করলে হচ্ছে 6 আর এখানে 100 কে করলে হচ্ছে 10। তো যদি আমি এটাকে এখন দশমিকে নিয়ে নেই, দেখো এখানে এই এক অঙ্কের জন্য এই একটা শূন্য আছে এক ঘর আগে, তাহলে 6 এর আগে এই দশমিক হয়ে যাবে, অর্থাৎ এটা বুঝতে 0.6 অর্থাৎ 0.6। এটা উত্তর হয় 0.6। এটা এইভাবে করা যায়। এখন তোমরা যদি মনে হয় না আমরা ভাগ প্রক্রিয়া করব, তো আমরা এখন ভাগ প্রক্রিয়া সলভ করতে পারবো। এবার আসো আমরা ভাগ প্রক্রিয়া দেখাচ্ছি, তোমরা যেটা ইজি মনে করো এইভাবে সলভ করা যাবে। দেখো ভাগ প্রক্রিয়া সলভ করার জন্য প্রথমে তুমি এই দশমিকের পরে যে মানটা আছে তাকে তুমি এই জোড়া জোড়া নিতে হবে। যেহেতু আমাকে কোনো স্থান বলে নাই, আমরা এইভাবে নিলাম। এখন দেখো এটা শূন্য, তাহলে এটাতে শূন্যকে আমরা শূন্য দিয়ে যাচ্ছে না, দশমিক এখানে আগে দশমিক দিয়ে দিলাম, অর্থাৎ 0.। এবার ওটা কার সাথে মিলে? 6 এর সাথে মিলে, 6 6 এই 36 স্ট্রেট মিলে যাচ্ছে। এটাও আমার অ্যান্সার। আশা করি এই অঙ্কটা এখান থেকে তোমরা সহজেই বুঝতে পেরেছো। তারপর যদি মনে হয় প্রবলেম সেক্ষেত্রে কমেন্টস করবে। তো এই অঙ্কটাও সেম আগের মতোই আমরা দশমিক ছাড়া করতে পারি। আমি আগে দশমিক ছাড়া দেখাচ্ছি, অর্থাৎ এই 2.25 এটা যদি আমি দশমিক তুলে ফেলি কত হচ্ছে? এই দশমিকের জন্য 1 2টা শূন্য, এটা হচ্ছে 225। তো দেখো আমরা যদি এটা বর্গ করি, বর্গমূল দিলাম, বর্গমূল করলে এই 225 এই যে এটা হচ্ছে 15 এর বর্গমূল, আর এটা হচ্ছে 100 মানে 10। তো আমরা এখান থেকে এই দেখো এই 0.1 অর্থাৎ 1.5 দিতে পারি, অর্থাৎ শূন্য মানে একটা শূন্য মানে এক অঙ্কের আগে শূন্য হবে 1.5। আমরা এইভাবে সলভ করতে পেরেছি। যেহেতু এটা ভাগ প্রক্রিয়া সিস্টেম, আমরা ভাগ প্রক্রিয়াও সলভ করে দেখাবো। আশা করি এতে নিয়ে তোমাদের কারো প্রবলেম হবে না। এবার দেখো এই ভাগ প্রক্রিয়া সিস্টেমটা হচ্ছে এই যে মানটা থাকবে 2.825, প্রথম তুমি দশমিকের পর এই জোড়া জোড়া নেবে, এখানে একটি, তাহলে এখানে 1 দ্বারা ভাগ করলে একে একে এই 1 আসলো, বিয়োগ করলে এখানে থাকতেছে এই 1। তারপর আমরা এখানে কি করব? টান দেব, এখানে 1 জোড়া নামাবো, 1 এর দ্বিগুণ হচ্ছে 2। এবার দেখো এখানে যেহেতু দশমিক চলে আসলো, এবার আমরা মানটা এখানে দশমিক দিয়ে দেব। তারপর দেখো 2 এর সাথে যদি 5 গুণ করি, অর্থাৎ এই 25 এর সাথে গুণ করলে 125, তাহলে 125 সহজ মিলে গেল। তাহলে এখানে হয় 0, এখানে 5 দিয়ে দেব, অর্থাৎ 1.5। একই সিস্টেমে সলভ করা যায়। আশা করি তোমরা এই অংশটিও সহজে বুঝতে পেরেছো। এবার দেখো 0.0049, এটাও সেম সিস্টেম। আমরা এই জোড়া জোড়া টানবো, এখানে যেহেতু নেই, প্রথম আমার কাজ থাকবে এই প্রথমে শূন্য, যেহেতু দশমিক শূন্য করে কোনো অঙ্ক নেই, 0 কাজটা করব। এই যেহেতু ডাবল জিরো যেহেতু মানটা, তাই ডাবল জিরোর জন্য একটা অঙ্ক নিতে পারি। এখানে ডাবল জিরোর কাজটা করতেছি না, এখানে 49 7 দিলাম, 7 7 49 সরাসরি মিলে গেল, এখানে 0 আর কিছু লাগলো না, অর্থাৎ 0.07। আমরা চাইলে এটাকে ওই যে সাধারণ যে প্রক্রিয়ার কথা বলেছি, আশা করি ওই প্রক্রিয়া আমরা সলভ করতে পারি। দেখো আমরা ওইভাবে দেখাচ্ছি। এটা এখানে এই 0.0049, এটাকে আমরা কি করব? এই টান দেব, এখানে দেখো দশমিকের জন্য এই 1, আর এখানে কয় অঙ্ক? 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক, এই 4 অঙ্ক আছে, মানে আমরা এখানে এই 4টা শূন্য বসাবো, এই 1 2 3 4, আর এখানে 49 হয়ে গেল। এবার এটা সলভ করলে এখানে 49 হয়, এই রুট ওভার করলে এটাকে যদি রুট ওভার করি 1 দিয়ে 1 2 3 4টা শূন্য, এখানে আমরা লিখতে পারি 49 মানে হচ্ছে 7, আর এখানে হচ্ছে কত? 100। তাহলে এখান থেকে আমরা এই 2 ঘর আগে দশমিক দেব। দেখো এই 0. আমি এই 7 এর 2 ঘর আগে 07, এই 2 ঘর আগে দশমিক দেব, এটা উত্তর মিলে যাচ্ছে। খুব সহজেই আমরা এইভাবে ভগ্নাংশের মাধ্যমে সলভ করতে পারি, বর্গমূল যেহেতু। তো ভাগ প্রক্রিয়াটাই সবচেয়ে সহজ, আমরা ভাগ প্রক্রিয়া সলভ করার চেষ্টা করব। এবার দেখো শিক্ষার্থীরা, এই যে কোশ্চেনটা এটা একটু বড় মনে হচ্ছে, তবে খুব কঠিন নয়। আমরা চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, তোমরা ধৈর্য নিয়ে একটু দেখো। দেখো এখানে দেওয়া আছে এই 641.1024। এখন এটাকে বর্গমূল করার জন্য এই বাম এখান থেকে আমরা পর্যায়ক্রমে জোড়া জোড়া নিয়ে নেব, এখানে জোড়া মিলাতে পারলাম না, আমরা এখানে একটা টান দেব। তো দেখো প্রথমটা এটা হচ্ছে 6,
এটা মিলানোর জন্য আমরা তার সংখ্যা নেব 2 নিলে 2 দুগুণে আমার হচ্ছে কত এখানে 4। 4 হলে দেখো এই বরাবর থাকতেছে 2, যা 2 দেখালাম, তারপর এই এক জোড়া নামালাম, এক জোড়া হচ্ছে 41। নামানোর পরে এই 2 এর দ্বিগুণ আমরা এখানে 4 লিখে ফেলবো, অর্থাৎ এই যে 2 তার দ্বিগুণ এখানে 4। 4 এর পরে আমরা এই এক জোড়া নামালাম, এমন একটি অঙ্ক নিলাম, অর্থাৎ এই 45, এখানে দেখো 45 কে 5 দ্বারা যদি আমরা গুণ করে ফেলি, এটা হচ্ছে 225। আমরা এই 225 লিখে ফেললাম। যখন এটা আমরা বিয়োগ করব, বিয়োগ করলে মান থাকতেছে এই 16, তখন আমি এই এখানেও 5 লিখে ফেলতে হবে। তারপর দেখো এখানে এবার আমার দশমিক শুরু হয়েছে, দেখো 16 সাথে আমি এখন 10 নিলাম, এর জন্য এই 10টা নামালাম দশমিকে, তাই দশমিক দিয়ে দিলাম। তারপর এখানে সেম ঘটনা, 25 আছে, 25 এর দ্বিগুণ এখানে হয়ে যাবে এই 50, অর্থাৎ এই 25 এর দ্বিগুণ হয়ে 50। তো আশা করি এটা বুঝতে পারছো। এই 50, এবার 50 এর সাথে এমন একটি অঙ্ক গুণ করতে হবে, আমি 3 গুণ করলাম, 3 গুণ করলে মানটা হচ্ছে তোমার এই 1509। তো 1509 এখানে 3 গুণ করলাম, তাই এখানে 3 দিলাম, তারপর হাতে অবশিষ্ট এখানে থাকতেছে, বিয়োগ করলে এই 1500 এই 9, এই বিয়োগ করলে থাকতেছে আমার এখানে এই 100, আমার 1 থাকতেছে। 101 সাথে আমি নামাবো আরেক জোড়া, লাস্ট 24 নামালাম। এখানে এই যে এই 253 হয় দশমিক বাদ দিয়ে, এই সংখ্যাটা দশমিক বাদ দিয়ে কাউন্ট করতে হবে। 253 এর দ্বিগুণ আমরা এখানে লিখে ফেলবো। তা 253 এর দ্বিগুণ হচ্ছে, লক্ষ্য করো, 506। 506, কিন্তু দশমিক কাউন্ট করব না। 506 এর সাথে এমন একটি অঙ্ক নেব, যেমন 2 নিলাম, 2 নিলে মিলে যাচ্ছে, এখানে 2 নিলে মিলে যাচ্ছে, এটা হচ্ছে তোমার 10,124, বিয়োগ করলে 0 হয়, অর্থাৎ এইটা আমার ভাগফল, এই ভাগফল। তোমাদের সুবিধার্থে এখানে সলভ করে দেওয়া আছে স্পষ্ট করে, সুতরাং নির্ণয় বর্গমূল এটা হচ্ছে এটা। তো তোমরা চাইলে সাধারণ পদ্ধতিতেও সলভ করতে পারো। তো আমরা এখানে 4টি অঙ্ক সলভ করেছি, আমাদের অঙ্ক আছে আরো 2টি, শিক্ষার্থীরা একটু ধৈর্য নিয়ে ধরো, আমরা বাকি 2টি অঙ্ক সলভ করতেছি। শিক্ষার্থীরা এবার তোমরা এই 15 নম্বর কোশ্চেন দেখতে পারতেছো, খুবই সহজ একটি অঙ্ক। আমরা এখানে দেখো, আমরা এখানে আবার দেখাচ্ছি, আমি লাল কালি দেখাতে তোমরা ভালো বুঝবে। এই জোড়া জোড়ায় আমরা মানগুলো পর্যায়ক্রমে এই নেব, নেওয়ার পর আশা করি বুঝবে, এর আগে তো বুঝিয়েছি। দেখো 0, তাই এখানে 0 না হলো না, এখানে এই 0 পয়েন্ট দিয়ে দিলাম। এই ডাবল জিরোর জন্য যেহেতু সংখ্যা নেই, একটা 0 দিলাম, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এই যে 5 এর জন্য দিতে পারি 2, আশা করি বুঝতে পারছো। 2 দুগুণে হয় 4, 4 লিখলাম, আশা করি বুঝতে পারছো। এই 4 এর জন্য আমার এখানে এই বিয়োগ করলে থাকতেছে এই 1, আমরা 1 লিখলাম। এই 2 এর দ্বিগুণ 4 নিয়ে নিলাম, আশা করি এটা বুঝতে পারছো। 4 এর সাথে আর এই যে এখানে আরেক জোড়া ছিল, এই জোড়াটা এখানে নামালাম, তাহলে এটা হয়ে গেল 176। এবার 176 এর সাথে আমরা এই যে 4 ছিল, 4 এর সাথে 4 গুণ করলাম, হচ্ছে আমার এই 176 হয়ে যাচ্ছে, অর্থাৎ সরাসরি মিলে যাচ্ছে। তাহলে এটাই আমার এখানে শেষ। আশা করি তোমরা এই অংশটা তোমরা সহজে বুঝতে পেরেছো। এবার সর্বশেষ অঙ্কটি, এটা একটু জটিল মনে হলেও ইজি। তো আমরা এখানে এই সংখ্যাটি লিখলাম, আমরা এখানে এটা জোড়া জোড়া এভাবে দেব, এই 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, এই 4 জোড়া, এই লাস্টে 1 দিলাম। তো এখানে 1 কে আমরা এই 1 দিয়ে 1 রয়ে গেল, এই এখানে 1 এর দ্বিগুণ নামালাম, বিয়োগ করলে 0 থাকতেছে, 1 জোড়া এখানে লিখে নামালাম। তারপর দেখলাম এই 2 এর সাথে এই 2 দিলে আমার 44 মিলে যাচ্ছে, এই 2 দিলাম, 44 মিলে যাচ্ছে, থাকতেছে এখানে 0। এবার এই দশমিকের মান নামালাম, এখানেও দশমিক দিয়ে দিলাম। তারপর দেখো 84 নামালাম। 84 নামানোর পরে আমরা এখানে দেখব এই যে আমাদের 12 এর দ্বিগুণ, দেখো শিক্ষার্থীরা, আমরা দশমিকের পরে এই যে 12 এর দ্বিগুণ আমরা নিলাম, এই আমরা এখন এই 12 এর দ্বিগুণ এখানে বসালাম, এর 24, কিন্তু এটা 84, অর্থাৎ এই 24 এর সাথে 0 দিলেও কিন্তু আমার এখানে মানটা বেশি চলে আসতেছে, অর্থাৎ তাই 0 দিয়ে দিলাম। তাহলে 0 এখানেও লিখলাম, এখানেও লিখলাম, 0 একে 0, এখানে 0 হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। তাহলে 0 দিলে এটা আবার 84 রয়ে গেল। তারপর এখান থেকে আরেক জোড়া স্ট্রেট নামালাম, এবার স্ট্রেট 12 নামালাম। তারপর এখানে যে কাজটা হচ্ছে, এটা হচ্ছে এই 120 হলো, 120 এর দ্বিগুণ হচ্ছে 240, এই 240 বসালাম। 240 কে 3 দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা 720
7209। এই 7209 থেকে আমি এই 3 দিলাম, তাই এখানেও 3 লিখে ফেললাম। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমাদের এই যে বেসিক এতটুকু অংশ, আশা করি 3 পর্যন্ত তোমাদের কারো কোনো প্রবলেম নেই, তোমরা সহজেই বুঝতে পারছো। এবার আমাদের এই যে এটা দ্বিগুণ, অর্থাৎ 1203, তার দ্বিগুণ নামালাম 2406, তার সাথে 5 গুণ করলে মানটা হয়ে যাচ্ছে 12,000, লক্ষ্য করে 1,20,325 মিলে গেল, তাই শূন্য, তাই নিয়ে এটা বর্গমূল হয়ে যায়। তো শিক্ষার্থীরা, আশা করি এই অংশটি তোমরা সহজে বুঝতে পেরেছো। তো বাকি অঙ্কগুলো পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। বাকি অঙ্কগুলো আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।